আজ সবাইকে আরো একটা সত্যি কথা বলার আছে। কাকু, কাকু তুমি আমাকে কথা দিয়েছিলে এই কথাগুলো কেউ কখনো কোনোদিনও জানবে না। আমরা বাবার কথা শুনতে চাই বকুল। বকুল ও দিদির বিয়েতে দিদির পছন্দ মতো গয়না আর ঘড়ি কেনার জন্য নিজের কিডনি বিক্রি করতে গেছিল। এসব উনি কি বলছেন বকুল? বকুল তুই তো দিদির বিয়ের গয়নার জন্য কিডনি বিক্রি করতে গেছিলি? চুপ করে আছিস কেন? বল না, তুই কিডনি বিক্রি করতে গেছিলি? হ্যাঁ, কিডনি বেচতে গেছিলি তুই? বল। বেয়ান, আমি জানতাম যে এটা শুনলে আপনারা এরকমই চমকে উঠবেন, আর বকুলের ভয় ছিল যে এটা জানলে আপনারা খুব কষ্ট পাবেন। কিন্তু ওই দিদিকে করা প্রমিসও অগ্রাহ্য করতে পারেনি। ওই দিন যখন আমি ওর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, ও কি বলেছিল জানেন? যেই মানুষটা হসপিটালের বেডে শুয়ে অপেক্ষা করছে আমার জন্য, কখন আমি গিয়ে তাকে আমার কিডনিটা দেবো, তাহলে সে তার জীবনের আরো কটা বছর বাঁচতে পারবে। তার কি হবে কাকু? আমি আপনাকে নানা বিষয়ে সন্দেহ করে বাজে ব্যবহার করেছি। ছি 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 ছি, কি করেছি আমি? এই সংসারে তার প্রিয় মানুষের জন্য অনেকেই অনেক কিছু করে। বকুলও সেটাই করতে গেছিল। একটা কিডনি চলে গেলে ওকে যে কত কিছু মেনে চলতে হবে, ওর প্রিয় খেলা ছেড়ে দিতে হবে, এই সবটা জেনেই ও গেছিল কিডনি বিক্রি করতে। এত বড় স্বার্থ ত্যাগ কি করে বকুল করতে গেছিল আমি ভেবে পাই না। বকুল কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ ও দিদির বিয়ের ব্যবস্থা শেষ করে কথা ছিল যে ও কিডনি দিতে হসপিটালে যাবে। খালি বকুলের গুণকীর্তন। মা, আপনি ঠিক বলেছিলেন মা। বর্ষাকে আপনি একমাত্র ঠিক চিনেছেন। বকুলের বিরুদ্ধে আমায় উস্কানোর জন্য ওই চিঠিটা লিখে গেছিল। আমি বুঝতেও পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। বকুল লোভী, অসৎ। নিজের দিদি হয়ে আপনি বকুলের নামে এরকম মিথ্যা অ্যালিগেশন দিলেন। শেম অন ইউ। আমি হঠাৎই ঋষির সঙ্গে বিয়ের প্রস্তাবনায় বারবার বিয়ে করতে জোর করায় বকুল বাধ্য হয়ে এসব আমাকে বলেছিল। কারণ ওর কর্তব্য জ্ঞান প্রবল। মানে ওর দিদির বিয়ে হবে না জানা সত্ত্বেও ও কথার খেলাপ করতে চায়নি, অপারেশন করতেই যেতে চেয়েছিল। আমিও সেদিন আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে স্বার্থপর হয়ে গেছিলাম, তাই নিজের গরজে অন্য ডোনারের ব্যবস্থা করে দিয়েছিলাম, যাতে বকুল ঋষিকে বিয়ে করতে পারে। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। আপনারা বকুলের হাত দিয়ে গয়না পাঠিয়েছিলেন আমার স্ত্রীকে দেবার জন্য, কিন্তু বকুল অঞ্জলিকে দিতে পারেনি সেটা। কারণ হচ্ছে এই গয়নাগাটি, ঘড়ি, এইসব। যদি কোনো প্রশ্ন উঠে কোথা থেকে এলো এগুলো, তাই এসব আমার কাছে দিল, আর আমাকে রিকোয়েস্ট করলো এগুলো যেন আমি ওই কিডনিকে তাকে ফেরত পাঠিয়ে দিই। কারণ কারোর জীবনের বিনিময়ে টাকা নিতে চায়নি এই মেয়েটা। ও কষ্ট পেয়েছিল যখন দেখলো যে দিদির বিয়েটা শেষ পর্যন্ত হলো না,
এখন এগুলো ফেরত পাঠিয়ে ও সেই অপরাধ বোধ থেকে মুক্ত হতে চাইল। আজ বুঝছি কুণাল, বর্ষা দুজনেই আমাকে বকুলের নামে মিথ্যে কথা বলেছিল। কিন্তু বর্ষা, তুমি এরকম আমাকে বিভ্রান্ত করে কি আনন্দ পেলে? সরি বকুল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি না অনেকের থেকে অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য। কাকুকে গয়নাটা ফেরত দিয়ে দিয়েছি, ব্যাস এবার আমি নিশ্চিন্ত। আর কখনো কোনো দামি জিনিসের দায়িত্ব নেব না আমি। আমার জন্য মা ঠাম্মিকে যা অপমান সহ্য করতে হলো। দেখুন বকুল, যে আপনাকে ইচ্ছে করে হেনস্থা করতে চাইবে না, সে শুধু দামি জিনিস কেন, যে কোনো ছোটখাটো জিনিসে আপনাকে হেনস্থা করতে পারে। এটা বুঝতে হবে আপনাকে। আচ্ছা যাকে, আলটিমেটলি আপনি নির্দোষ প্রমাণ হলেন, তাই তো? একটা কথা বলার ছিল আপনাকে। আজকে আপনার একটা ব্যাপারে আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ কেন? আমি তো এরকম কোনো কাজ করিনি। করেছেন। আজকে যদি ডাব্বুর সামনে দিভাই আর সৌরভদাকে ক্ষমা চাইতে হতো, ব্যাপারটা খুব বাজে হতো। ডাব্বুর মনে না একটা বাজে এফেক্ট পড়তো। কি জানেন তো, পুরো ব্যাপারটাই খুব খারাপ হলো। রোশনিদি আর সৌরভদার জন্য মা আর কাকুকে হ্যারাস হতে হলো। মার শরীর খারাপ হয়ে গেল। মানে ভাগ্য ভালো যে এত কিছু ঘটার পরে কাকু সুস্থ আছেন। আর দিভাই যেটা করলো আপনার মা আর ঠাম্মির সঙ্গে, সেটা আরো খারাপ করেছে। সেই তো মা ঠাম্মির পা ধরে তো রোশনিদিকে ক্ষমা চাইতে হলো। আমার না ডাব্বুকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। ও খুব ইন্টেলিজেন্ট, খুব সেন্সিটিভ একটা বাচ্চা। ওদের সঙ্গে থেকে ওর কোয়ালিটিগুলো নষ্ট না হয়ে যায়। কেন? আপনারা সবাই তো আছেন ডাব্বুর সঙ্গে। ডাব্বু যাতে একটা সুন্দর সুস্থ ভবিষ্যৎ পায়, সেটা দেখার দায়িত্ব তো আপনাদেরও। আর আপনি থাকবেন না ডাব্বুকে দেখার জন্য? কি ভাবছেন? না, ভাবছি ডাব্বু তো তার ওস্তাদকে ছাড়া আর কারোর কথা শোনেই না। তবে আমার বিশ্বাস হচ্ছে না যে দিভাই এরকম একটা কাজ করতে পারলো। আই এম রিয়েলি শকড। আমার নিজের দিভাই, আমরা একসঙ্গে বড় হয়েছি, একই শিক্ষা একই পরিবেশে বড় হয়েছি। আপনি জানেন ছোটবেলায় না আমার দিভাইকে ছাড়া চলতোই না। আর সেই দিভাই এরকম একটা জঘন্য কাজ করলো কেন আমি জানি না। আর আপনার সঙ্গে বা করলো কেন? কারণ আমাকে অপছন্দ করে রোশনিদি, তাই। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা, আমি মানলাম দিভাই আপনাকে অপছন্দ করে, কিন্তু তাই বলে চুরি, এত বড় একটা অপবাদ। খুব বাজে একটা স্কিম করলো আপনার বিরুদ্ধে। আর সেটা করলো কার? আমার নিজের দিভাই, নিজের জামাইবাবু। করে মানুষ মানুষকে অপছন্দ করলে অনেক কিছু করতে পারে, অনেক দূর যেতে পারে। ঘৃণা আর ভালোবাসা, এই দুটোর জন্য যে মানুষ কত কিছু করে। অবশ্য শুধু রোশনিদিকে দোষ দিয়ে লাভ নেই। এই বাড়ির অনেকেরই কিন্তু আপনাকে নিয়ে অনেক, মানে আপনার বউকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে সে খুব সুন্দরী হবে, শিক্ষিত হবে। সেই জায়গায় এলো কে? না, আমি অতি সাধারণ একজন মেয়ে। কেন বলছেন এসব কথা আপনি? বলছি
কারণ আপনার পাশে একজন সুন্দরী শিক্ষিত মেয়েকেই মানায়। তোর সব খেলনা আজকে আমি ফেলে দেবো। দাঁড়া। না, ফেলো না আমার খেলনা। আবার মুখে মুখে কথা বলছিস, খুব বার বেড়েছে তোর। আজকে তোর জন্য সবার সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। আজকে তোকে তো আমি আবার ফেল করে দেখছে, দেখো সারাক্ষণ শুধু ওস্তাদ আর ওস্তাদ না। চট, মেরে শেষ করে দেবো তোকে আমি। দেখ তুই ডাব্বু, এখন ওস্তাদ মারছে, বলছে সব খেলনা ফেলে দেবে। না না, কেউ তোমাকে মারবে না, কেউ খেলনা ফেলবে না। শোনা, কি গো রশ্মিদি, তুমি আমার উপর রেগে গিয়ে এতটুকু একটা বাচ্চার উপরে রাগ দেখাচ্ছিলে? এতে তোমার রাগ মিটবে? কেন এসেছো তুমি আমার ঘরে মজা দেখতে? ডাব্বু শোনা, তুমি একদম ভয় পেও না। তুমি যাও তো, নিচে যাও। এসো, নিচে গিয়ে মিষ্টি দিদির সাথে খেলো, যাও। আচ্ছা, তোমার আমার উপরে এত কিসের রাগ গো? কি ক্ষতি করেছি আমি তোমার? ক্ষতি? একটা ক্ষতি করেছো তুমি আমার? বাড়িতে ঢোকা থেকে তুমি আমার বাবাকে এমন পটিয়েছো যে সে তার নিজের মেয়েকে ভুলে গিয়ে তোমার নামে সম্পত্তি লিখে দিচ্ছে। আর কি আছে কি তোমার মধ্যে যে বাড়ির লোকজন সবসময় তোমার সঙ্গে আমার তুলনা করে? এই প্রশ্নগুলো আমাকে না করে নিজেকে করো রোশনিদি। কেন কাকু সম্পত্তি তোমাকে এতদিন লিখে দেননি? কেন আমাকে লিখে দিলেন? তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? না, ডাব্বু কান্নাকাটি করছিল, আর কান্না শুনে থাকতে না পেরে আমি এখানে এসেছি। আর হ্যাঁ হ্যাঁ লক্ষণদা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সব খাবার ঠিক সময় মতো পাঠিয়ে দিও, ঠিক আছে? কি হয়েছে তোমার? সিনেমা দেখতে যাবো ভাবছিলাম তোমাকে নিয়ে। আর দারুণ সিনেমা রিলিজ করেছে, আজকেই হিট করেছে, বিরাট হিট। এত হিট করেছে, সমস্যা হয়ে গেছে যে এত ভিড় হচ্ছে যে টিকিটই পাওয়া যাচ্ছে না কোনোভাবে। এটা একটা মুশকিল হয়ে গেছে। বলছি, আজ শুক্রবার না? আজই মুভিটা রিলিজ করলো আর আজই হিট হয়ে গেল। বাবা, কি মুভি গো? হিট হবে, মানে হিটটা হবে আর কি, ওটাই বলতে চাইছিলাম। বাবা, আজকাল মুভির নাম শুনি বুঝে যাচ্ছ কোনটা হিট হবে কোনটা কি হবে। ভালো, তা বলো আমিও শুনি। কি নাম? কি মুভিটার নাম কি? মুভিটার নাম না? মুভিটার নাম হলো মানে জানো, অত কি মাথায় থাকে বলো, এত কাজের প্রেশার। কুণালের ব্যাপারটা নিয়ে আমি বকুলকে অনেক কথা শুনিয়েছি, সেই বিয়ের প্রথম দিন থেকে। আর সেটা নিয়ে নিশ্চয়ই ওনার মনে অনেক ক্ষোভও জমে আছে, থাকাটাই তো স্বাভাবিক। কুণালকে সবার সামনে এনে যদি বলানো যেত যে বকুল কেন ওকে মেরেছিল, তাহলেই তো আই এম শিওর কুণাল ওই দিন আমাকে কোনো না কোনো মিথ্যে কথা তো বলেইছিল। কিন্তু কেন? বকুলের সঙ্গে ওর সম্পর্কটা কি, সেটাই তো বুঝতে পারছি না। না, যে করে হোক কুণালকে বকুলের সামনে হাজির করতে হবে, তখন ও মিথ্যে কথা বলতে পারবে না। একটা ফোন করি ওকে। হ্যাঁ ভাই বল, কেমন আছিস? আমার একটা ছোটবেলার বন্ধু। এক মিনিট হোল্ড কর না রে। শোনো না বর্ষা, মাথাটা না খুব যন্ত্রণা করছে, ওই তো না সিনেমার নামটা মনে করতে গিয়ে। তুমি চা করে আনবে প্লিজ? হ্যাঁ সরি রে, তো একজন এলো বলে তাই জন্য তোর ফোনটা হোল্ডে দিয়ে দিলাম। বল। আজকে বাবা মার 40th অ্যানিভার্সারি আছে, তোকে আসতেই হবে কিন্তু বাড়িতে। হ্যাঁ তাই? 40th অ্যানিভার্সারি? আর আমি নাকি তাতে যাব? মূর্খ। এক বোন এ বাড়িতে
আর এক বোন ও বাড়িতে আমার মাথার উপর সারাক্ষণ নাচছে। বকুলের সামনে যাই আর গিয়ে আবার মার খাই। দেখ, ব্যাপারটা হচ্ছে যে এত কাজ ছিল তো, তোকে না আগে থেকে জানানো হয়নি। আগে থেকে জানাইনি বলে তুই আসবি না এরকম তো নয়। সরি রে ঋষি, সরি কেন বলছিস? দেখ, মা চলে যাওয়ার পর সেইভাবে তো আর কোনো আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ রাখিনি। একমাত্র তোদের বাড়িতে সেই আদরটা পাই, তুই তোদের বাড়িতেই যাই। তাহলে আজকেও চলে আয়, বাবা মা খুব খুশি হবে। শোন না ভাই, শোন না, বলছি কি আজ বাদ দে, মানে অন্য আরেকদিন না হয় আমি চলে আসবো। আরে না না, তুই অন্যদিন আসিস না, কিন্তু আজকে তোকে আসতেই হবে। আরে ভাই, আসবোটা কি করে? আমি তো এখন মুম্বাইতে। আবার কাকে মিথ্যে বলছে কুনাল? তুই এখন মুম্বাই? আজকে প্রত্যেকটা পদই খুব ভালো হয়েছে, এত আরাম করে খেয়েছি। সত্যি কথা না, আমাদের মনে রাখবার জন্য বলছে। আরে না না, সত্যি খুব ভালো হয়েছে। তোমরা সবাই এত ভালো রান্না করো, খুব ভালো রান্নার হাত তোমাদের। না, বলছে যে এবার তো আমাদের বেরোনো উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তাহলে এবার তো বিদায় নিতে হয়। যেতে দিতে এক ফোঁটা মন চাইছে না। বলছিলাম কি, আমি একটা কথা বলবো, মানে কাল সকালে যদি বেরোন, মানে আজ রাতটা যদি আপনারা আমাদের সাথে থেকে যান। আমার জানি আজকে আপনাদের খুব খারাপ কেটেছে, আর একটু সময় আর সুযোগ যদি দেন আমরা ভালো করে সেবা যত্ন করতে পারি। আমি কথা দিচ্ছি আপনাদের আর কোনো অপমান হবে না, বিশ্বাস করুন। আরে না না, আমি ওসব ভেবে না থাকার কথা বলছি না। তোমরা তো সবাই জানো যে এই কদিন আগেই আমাদের বাড়িতে কেমন একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা বেশ, যেমন আপনাদের ইচ্ছে, জোর করবো না। কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, বলি? হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে, মানে আমাদের বাড়ির সবাই মিলে একদিন, তুই কি করে দেখছিস, আমরা সবাই মিলে একদিন আপনাদের বাড়িতে বারাসাতে গিয়ে থাকবো। দারুণ ব্যাপার, আমাদের খুব ভালো লাগবে। একটা কথা বলতে ভুলে গেছি। কি? তোমার যে ওই যে বিয়ের যে হারটা আছে না, হ্যাঁ, একদম সেম দেখতে হার আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। যেদিন আমি ওই কলেজে ফর্ম জমা দিয়ে বাড়ি ফিরছিলাম সেই দিন। তোমার হারটা কোথায় আছে বললে? ও, তোকে বলা হয়নি বকুল, ওটা আমি বর্ষাকে দিয়ে দিয়েছি। আমি যে হারটা কুড়িয়ে পেয়েছিলাম সেটা আমি থানাতে গিয়ে জমা দিয়ে এসেছিলাম। ও, আসলে বিয়ের জিনিস তো, আর এরম না জয়েন্টে একটা জায়গায় একটু ভেঙেও গেছিল। দেখ না, এত তাড়াহুড়ো করে দিলাম বর্ষাকে, আমি শাড়িও দিতে পারিনি। এটা তো ভালো কথা মনে করেছো। বর্ষাকে তো এটা জানিয়ে দেওয়া দরকার, যদি কোথাও খুলে পড়ে গিয়ে থাকে, খেয়াল না করে। হ্যাঁ বকুল, বকুল বল না রে, আমায় তুই ক্ষমা করে দিয়েছিস। মা, আমি এটা কি করলাম? মা, আমি সবসময় ভাবতাম জানিস তো যে বর্ষা সুন্দরী, বর্ষা শিক্ষিত, ওর ভালো বিয়ে হবে। আমি ওর স্বপ্নে এতটাই বিভোর ছিলাম না, আমি তোকে খুব অবহেলা করেছি মা, সব সময়। আর আমি ভুলে গেছিলাম যে ছেলে মেয়েকে মানুষ করার সময় তার সব চাহিদা মেটাতে নেই। ছেলে মেয়ে জেদি হয়ে যায়, ঠিক যেরকম বর্ষা হয়েছে, জেদি স্বার্থপর মিথ্যেবাদী মেয়ে। মা, কি হয়েছে বলো তো? তুমি দিদির উপরে এত অসন্তুষ্ট কেন? এর আগেও যেদিন কথা হচ্ছিল এরকমই কিছু একটা বলছিলে, তুমি কি হয়েছে বলো তো, আমাকে বলো না, কিছু হয়েছে? হ্যাঁ, তার আগে তুই আমায় বল, তুই আমায় ক্ষমা করেছিস? আমি কি করছিলাম? আমি তোকে মারতে গেছিলাম। ভালো করেছো, তোমার বকুলকে তুমি মারতে গেছো। মাদার ইন্ডিয়াতে কি হয়েছে? ওফ,
আমাকে বলো না দিদির কি খবর গো, মানে তোমাদের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ রে বাবা, আছে আছে, যোগাযোগ আছে। তো দিদি খুব ভালো আছে, সম্পূর্ণ সুস্থ আছে। এই তো কদিন আগে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তখন তো আমাদের দেখতে এসেছিল। যাক, দিদি ভালো আছে জেনে আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু তাও আমি নিজে একবার দিদির খোঁজ করব। ওই তো তোমাদের গাড়ি চলে এসছে, চলো চলো গাড়িতে তুলে দিই। এসো এসো ঠাম্মি, সাবধানে চলো। চল চল, এসো চলো। অনেক বড় হ, অনেক। এই তো লক্ষণদার নাম্বার, খাওয়াচ্ছি তোমাদের পেট পুড়ে। মাদার ইন্ডিয়া, আমার সোনা মেয়ে। আসি এবার। এসো। এবার দেখি বকুল কি করে তুমি সামলাও।